গুড মর্নিং বন্ধুরা। আজ শুভ মহাসপ্তমী। এমন দিনে আমরা 25 জন সহচরী আয়তবে সহচরী গ্রুপ থেকে বেরিয়ে পড়েছি বনেদি বাড়ির পুজো পরিক্রমায়। আমাদের এবছরের গন্তব্য হলো বসিরহাটের অন্তর্গত আরবেলিয়া ও ধান্যকুড়িয়া, এই দুটি গ্রাম। এইখানে আমরা এবছর জমিদার বাড়ি ও রাজবাড়ির পুজো ঘুরে দেখব। খুব সুন্দর গ্রাম্য পথ পেরিয়ে আমরা চলে এসেছি আরবেলিয়াতে। আমরা এখন যেখানে ঢুকছি এটা হচ্ছে জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসুর বাড়ি। খুব সুন্দর এই বাড়ি, ঠাকুর দালান, পুজো চলছে। আর বিশ্বনাথবাবু নিজে প্রত্যক্ষভাবে সমস্ত পুজোতে পুরোপুরি অংশগ্রহণ করছেন প্রচণ্ড নিষ্ঠা ভরে। খুব সুন্দর লাগছে সবাই মিলে এই পুজোর সাক্ষী হতে। আমরা কলকাতা লেডিস ট্রাভেল গ্রুপ আয়তবে সহচরী 2 মাস আগে থেকেই বিশ্বনাথ বাবুর বাড়ির পুজোতে অংশগ্রহণ করা এবং ভোগ গ্রহণ করার জন্য বুকিং করে এসেছিলাম। তাই আজকে আমাদের খাওয়া দাওয়ার সমস্ত পাঠ এই বাড়িতেই হবে। আজ প্রথমে আমরা এখানে ব্রেকফাস্ট করব, তারপর আমরা একটু চারিদিকে ঠাকুর দেখতে যাব ধান্যকুড়িয়ায়, তারপর ফিরে এসে আবার আমরা এখানেই মায়ের ভোগে আজকের মধ্যাহ্নভোজ সারব। পুজো তো চলছে, ইতিমধ্যে ডাক পড়ল ব্রেকফাস্ট করার। বিশ্বনাথবাবুদের বাড়ির ওপরের তলায় আমাদের জন্য ওরা ব্রেকফাস্টের আয়োজন করেছে। আমরা আস্তে আস্তে দরজা দিয়ে অন্দরমহলের দিকে পা বাড়ালাম। প্রথমেই একটা বিশাল সিঁড়ি, পুরোনো কালের সেই সিঁড়ি যেগুলো পা দিলেই একটা বনেদিয়ানার ছোঁয়া পাওয়া যায়। অনেক ফটোশ্যুট হলো অবভিয়াসলি ওই সিঁড়িতে। তারপরে আমরা ওপরে উঠে গেলাম, দিগন্ত বিস্তৃত বারান্দা। সেই বারান্দা থেকে আবার ঠাকুর দালানটা এত সুন্দর লাগছে, বারান্দায় দাঁড়িয়ে মনে হচ্ছে পুজো দেখি, এত ভালো লাগছে। তার মধ্যেই বারান্দার দুদিকেই মাটিতে বসেই ওনাদের খাওয়া দাওয়া হয় এরকম পুজোর দিনে। লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছুই ওইভাবেই ওনারা অ্যারেঞ্জমেন্ট করেন। এছাড়া একটা ডাইনিং টেবিলও রাখা ছিল, সেই ডাইনিং টেবিলে 4-6 জন মতো বসতে পারবে। যেহেতু আমার বড় গ্রুপ ছিল, তো 25 জনের মধ্যে অনেকেই ছিলেন সিনিয়র সিটিজেন, তো তাদের ক্ষেত্রে বলা ছিল বা কারোর পায়ের প্রবলেম, তো তাদের জন্য ওনারা ওই ডিনার টেবিলেই খাবার ব্যবস্থা করে দিয়েছিলেন। আর বাকিরা যেমন মেঝেতে বসে একটা অন্যরকম একটা আনন্দ নিয়ে আমরা ব্রেকফাস্ট খেতে শুরু করলাম। ব্রেকফাস্টে তো লুচি আলুর দম ছিলই, তার সাথে ছিল বসিরহাটের সেই প্রখ্যাত কাঁচাগোল্লা।
তারপর ব্রেকফাস্ট শেষে আমরা দেখলাম রান্না হচ্ছে, রান্নাঘর, সেখানে মাটির উনুনেতে রান্না হচ্ছে, লুচি ভাজা চলছে। কথা বলে জানতে পারলাম দুপুরের রান্না ওই মাটির উনুনেই হবে। ব্রেকফাস্টের পর সবাই খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করতে চাইলো বাড়ির অন্দরমহলেই, তাই খানিকটা সময় আমরা কাটিয়ে ফেললাম বাড়ির অন্দরমহলে। ঘরে আমরা বসেছিলাম, সেই ঘরে ছিল জমিদার বাড়ির সেই পুরনো কালের খাট, তার সাথে ড্রেসিং টেবিল, আয়না লাগানো। সেই আয়নায় সবাই পোজ দিয়ে বিভিন্ন রকম ফটোশ্যুট করতে লাগলো, বিভিন্নভাবে চুল খুলে চুল আঁচড়ে। তারপর খাটেও নানা রকম আমাদের গ্রুপ ফটো উঠলো, সিঙ্গেল পিক উঠলো, খুব সুন্দর করে ফটোশ্যুট চলছে। কিন্তু এর মধ্যেই আমি সকলকে একটু তাড়া দিতে চাইলাম, কারণ আমাদের যে পরিকল্পনাটা ছিল সেই পরিকল্পনা ওয়াইজ বসুবাড়িতে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো ধান্যকুড়িয়ার উদ্দেশ্যে। ধান্যকুড়িয়াতে আছে বল্লভবাড়ি, গায়েনবাড়ি, শাহুবাড়ি, সমস্ত বাড়ির পুজো আমরা দেখতে যাব ধান্যকুড়িয়া, এবং তার পথে আর যা যা দেখার জায়গা আছে সব কিছু আমরা দেখতে যাব। তো সেই জন্য আমি সকলকে তাড়া দিতে লাগলাম এবং সকলকে নিয়ে আস্তে আস্তে বসুবাড়ির সিঁড়ি দিয়ে নেমে আসতে থাকলাম। আমাদের ট্রাভেলার দাঁড়িয়ে রইল বসুবাড়ির গেটেই। আমরা এখান থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম ধান্যকুড়িয়ার উদ্দেশ্যে। পথে আমরা পেয়ে গেলাম 1 টাকার দুর্গ, তারপরে আমরা পেলাম একটি পার্ক, যেটা হচ্ছে সত্যজিৎ রায় বিনোদন পার্ক। সেই পার্কে যদিও পার্কের ভেতরে টিকিট কেটে ঢুকতে হতো, কিন্তু আমাদের হাতে অতটা সময় ছিল না, কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল ঠাকুর দেখা, রাজবাড়ির ঠাকুর, জমিদার বাড়ির ঠাকুর। সেই জন্য আমরা পার্কের সামনেটা খুব সুন্দর, তাই ভেতরে আমরা আর ঢুকিনি। পার্কের সামনের পরিবেশটাতে আমরা অনেকগুলো দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম, করে আমরা ওখান থেকে আবার টোটোয় করে বেরিয়ে পড়লাম ধান্যকুড়িয়ার উদ্দেশ্যে। এবং প্রথমে আমরা যে বাড়িটাতে গেলাম সেটা হচ্ছে বল্লভবাড়ি। বল্লভবাড়ি হচ্ছে ধান্যকুড়িয়ার একটি জমিদার বাড়ি, অসম্ভব সুন্দর করে সাজানো বাড়ি। বাড়ির গেটটা দেখলেই চোখ ধাঁধিয়ে যায়। তারপরে আমরা ভেতরে ঢুকলাম, ওখানেও তখন পুজো চলছে। মায়ের রূপ সে তো বর্ণনার অতীত, অসাধারণ সমস্ত কিছু। বাড়ির ভেতরটা আমরা খুব আনন্দ সহকারে ঢুকতে রাখলাম, যদিও এখানে আমাদের অন্দরমহলে ঢোকার কোনো পারমিশন ছিল না। আমরা ঠাকুর দালানেই ঢুকলাম এবং বাড়ির জমিদার বাড়ির পুরো জায়গাটা আমরা দেখতে থাকলাম। খুব ভালো লাগছে, মানে পুজোর সময় এই সমস্ত বাড়িতে তো ঢোকা যায়, অন্য সময় এখানে ঢোকার, ধান্যকুড়িয়ার কোনো রাজবাড়ি বা জমিদার বাড়িতেই অন্য সময় কিন্তু প্রবেশ নিষিদ্ধ থাকে, একমাত্র পুজোর সময়তেই এর ভেতরে প্রবেশ করার অনুমতি পাওয়া যায়। তো আমরা খুব আনন্দ করে আমরা এই বাড়ির ভেতরে ঢুকলাম, অনেক ফটোশ্যুট হলো, মায়ের পুজো দেখলাম, মাকে দেখলাম, সশ্রদ্ধ প্রণাম জানালাম। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব গায়েনবাড়ি, মানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ধান্যকুড়িয়ার রাজবাড়ি, সেই গায়েনবাড়ির উদ্দেশ্যে। বল্লভবাড়ি থেকে গায়েনবাড়ি যাওয়ার পথে আমরা পেয়ে গেলাম জোড়া মন্দির। সকলেই বলল টোটো থেকে নেমে একটু দেখবে, তো তাই মতো টোটো থেকে নেমে দেখা হলো, এবং তার সামনেই ছিল খুব ছোট্ট একটি পাড়ার পূজা। মায়ের মুখটা অসাধারণ। সত্যি বলতে কলকাতা শহরের এই বড় বড় থিমের পুজো দেখতে দেখতে এই সমস্ত পুজোগুলো সত্যি আমাদের শহরে মানুষদের বড় মন কাড়ে। তাই সেই পুজোটার কাছে গিয়েও আমরা দু চোখ ভরে মায়ের রূপ দেখে এলাম। এসে পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষিত গায়েনবাড়ি, যেটা অ্যাকচুয়ালি ধান্যকুড়িয়ার গায়েন রাজবাড়ি। এখানে থরে থরে মানুষের ভিড়, প্রচুর মানুষ বিভিন্ন দিক থেকে এসেছে। অনেকেই শুধু ধান্যকুড়িয়া রাজবাড়ির পুজো দেখতে আসেন। আমারও বহু পরিচিত মানুষের সাথে দেখা হলো, যারা হয়তো আমার সাথে আসেনি, কিন্তু এখানে এসে দেখা হয়ে গেল। এছাড়া অনেক বিভিন্ন গ্রুপ থেকেও লোকজন এসেছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পরিক্রমা যে হয়, বাংলা গ্রামের পুজো পরিক্রমা, সেরকমইও বিভিন্ন গ্রুপ থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উদ্যোগে, সেখান থেকেও বহু মানুষ এসেছেন। প্রচণ্ড ভিড়। তার মধ্যে আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম। এখানেও মায়ের পুজো চলছে। মা এখানে লাল পাড় সাদা শাড়িতে সজ্জিত। মাকে দেখতে একদম আমাদের ঘরের মায়ের মতো। অসাধারণ মায়ের সেই মুখ এবং মায়ের মধুর হাসি। খুব ভালো লাগলো এই রাজবাড়ির পুজো। রাজবাড়িটা আমরা ঘুরে দেখতে থাকলাম, অবশ্যই বাইরেটা। তবে এই রাজবাড়ির আনাচে কানাচে প্রচুর জায়গা এবং অনর্গল সেখানে ফটো সেশন চলছে। আমাদের সহচরীরাও কেউ ফটো তোলার কম্পিটিশানে কেউ হেরে যেতে রাজি না। বিভিন্ন রকম পোজ দিয়ে শুরু হয়ে গেল ফটো তোলা। বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে আমরা শুরু করলাম ওই রাজবাড়ির আনাচে কানাচে আমাদের ফটো তোলা।
গায়েনবাড়ি থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য ছিল ধান্যকুড়িয়ার শাহুবাড়ি। কিন্তু যাবার পথেই আমরা জানতে পারলাম এবছর শাহুবাড়িতে কোনো কারণবশত দুর্গাপুজো হয়নি। দুর্গাপুজো যেহেতু হয়নি, তাই সেখানে আমাদের ঢোকারও কোনো অনুমতি পাওয়া যাবে না, কারণ এখানে এই জাতীয় ধান্যকুড়িয়ার প্রতিটা জমিদার বা রাজবাড়িতেই একমাত্র পুজোর সময় ঢোকার পারমিশন পাওয়া যায়। তাই শাহুবাড়িতে আমাদের ঢোকা সম্ভব হলো না, কিন্তু আমরা টোটো থামিয়ে বাইরে থেকে শাহুবাড়িটা দেখে নিলাম। তারপর আমরা আবার এগিয়ে চললাম আরবেলিয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের এখন যেতে হবে আবারও সেই বিশ্বনাথ বসুর বাড়িতে, কারণ ওই বাড়িতেই আমাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে। বসুবাড়িতে পৌঁছে দেখলাম ওখানে তখন আরতি শুরু হয়েছে। আরতি ও পুজো শেষে আমাদেরও লাঞ্চের টাইম হয়ে গেল। ওপরে আমাদের জন্য লাঞ্চের আয়োজন হয়েছে, আমরা লাঞ্চের জন্য ওপরে চলে গেলাম। মায়ের ভোগ সে যেন অমৃত, অনেক কিছুই ছিল, ভাত, ডাল, শুক্তো, চিংড়ি মাছের তরকারি, 2 পিস করে কাতলা মাছ, তার সাথে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সব মিলিয়ে জমজমাট ভোজন। সমস্ত কিছুর শেষে এবার আমাদের কলকাতা ফিরে যাবার পালা। একটা জিনিসই শুধু অপূর্ণ থেকে গেছে, সেটা হচ্ছে বিশ্বনাথবাবুর বাড়িতে এসেছি কিন্তু ওনার সাথেও একটাও ছবি তোলা হয়নি। এই কথাটা ওনাদের জানাতেই ওনারা সাথে সাথে বললেন, না না, ইচ্ছা কখনোই অপূর্ণ থাকবে না। তারপরেই বিশ্বনাথবাবু চলে এলেন আমাদের মাঝে এবং নিজেই আমাদের থেকে ফোন নিয়ে আমাদের সাথে সেলফি তুলতে লাগলেন। সত্যি ওনার মতো মানুষের যে এত ভালো ব্যবহার, এত আন্তরিক উনি, সেটা ওনার সাথে সামনাসামনি এভাবে দেখা না হলে হয়তো কখনোই জানতে পারতাম না। এরপর আমরা ওনার বাড়ি থেকে বেরিয়ে ধরে ফেললাম কলকাতার পথ। সপ্তমীর দিন, তাই তাড়াতাড়ি কলকাতায় ঢুকতে চাই, কারণ এরপর জনজোয়ার শুরু হয়ে গেলে গাড়ি মাঝপথে আটকে যাবে।